স্বাগতম, নমস্কার। রবিবাসরীয় বিকেলে বা ঠিক দ্বীপ্রহরের পরে যাকে আমরা পাই, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি তাকে যতটুকু জেনেছি চিনেছি, অ্যাস্ট্রোলজি জগতে হিরো অফ নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের হিরো, নায়ক, বয়সে তরুণ, কিন্তু তার ব্যাপ্তি, তার প্রসার এবং প্রচার ভয়ঙ্কর রকমভাবে আলিপুরদুয়ারের একেবারে শেষ প্রান্তর নাম হচ্ছে শ্রীরামপুর। শ্রীরামপুর থেকে একেবারে মালদার শেষ অবধি অনায়াস বিচরণ তার, এবং সাংঘাতিক পপুলার, কারণ তার তন্ত্র মন্ত্র জ্যোতিষ চর্চায় মানুষ উপকৃত হন, মানুষ বিশ্বাস করেন। এবং এই জোনটাতে তিনি যেমন ঘুরছেন, আমরা অনুরোধ করেছিলাম যে আপনি দক্ষিণবঙ্গে কবে আসবেন। বলো যে দক্ষিণবঙ্গে আমি শুরু করেছি, কিন্তু নিয়মিতভাবে আসতে গেলে তো সমস্যা একটা জায়গা থেকে, সেই জন্য আমি অনলাইনে তো দেখছি, এবার দক্ষিণবঙ্গটাকেও আমি বাড়াবো। একই সাথে তিনি দিল্লিতে যান এবং চিত্তরঞ্জন পার্কে নিয়মিত বসেন। ন্যাশনাল অ্যাস্ট্রোলজার বলা যেতেই পারে তাকে। আবারও বলি, বয়সে তরুণ হলে কি হবে, শ্রীরাজদীপ শাস্ত্রী আজকে আমাদের মধ্যে উপস্থিত। নমস্কার। নমস্কার। একটা মন্ত্র দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হোক। ওম करालवदनं ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং সদ্দচ্ছিন্ন শিব খর্গ বামার্ধ ঊর্ধ্ব করাম্বুজাং অভয়ং বরদং চৈব দক্ষিণে দগ্ধ প্রাণিকাম মহামেঘ প্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম কণ্ঠাবশক্ত মুণ্ডালি গলতি ধারা বিস্ফুরিতার্ণাম কর্ণাবশক্ত শতানীত সবযুগ্ম ভয়ানকাম ঘোর দস্তাং করালস্যং পিনোন্নত পয়োধারাং সবানং কর সংঘাতৈকিত কাঞ্চিং হসর মুখিম শিক্ষোদ্বয় গলতি ধারা বিস্ফুরিতার্ণাম ঘোর বরাং মহারুদ্রিম শাসনলয় বাসিনী বালকা মণ্ডলাকার লোচনত দন্তুরাং দক্ষিণাৎ ব্যাপী মুক্তালম্বিক চয়চ্চয়ম শবরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাং শিবার্বি ঘোর চতুর্দিক্ষ সমন্বিতা মহাকালে চ সমং বিপরীত রতাতুরম সুখ প্রসন্ন বদনাং স্মেরারণ্য সনুরূহাম এবং সঞ্চিতায়েত কালিকাং সর্বকাম সমন্বিতাম। ওম কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী ধর্ম কাম মুখ্যদে দেবী নারায়ণ নমস্তুতে। সবার মঙ্গল হোক। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই। এবং আমি গোড়াতেই যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন, ঠিক সামনের রোববার অমাবস্যার একটা রেশ আসছে, এবং সোমবার দিন দুপুর 2টো থেকে কালী পুজো, শ্যামা পুজো, যেটা অঞ্চলে অঞ্চলে কেন সারা ভারতবর্ষ এবং সারা বিশ্বে। এবং বাঙালির উৎসব হচ্ছে দুর্গা পূজা। উৎসব বলতে যেটা বলি, দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন উৎসব এবং পূজা। এবং বাঙালির কমন ঈশ্বরের নাম হচ্ছে কালী। সারা পশ্চিমবঙ্গে এমন কোনো স্পট নেই 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের মধ্যে যেখানে একটা ছোট কালী মন্দির নেই, বা বড় কালী মন্দির তো আছে। তার মানে বাঙালির আরাধ্য দেবতা বা দেবীর নাম হচ্ছে গিয়ে মা কালী। যে কারণে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাওয়ার সময় সরস্বতীকে তো অবশ্যই তারা প্রণাম করে, কিন্তু কালীবাড়িতে গিয়ে একটুখানি ফুল নিয়ে আসে। যেমন নতুন বছর যখন শুরু হয় তখন লক্ষ্মী এবং গণেশের পুজো করে, কিন্তু পুজোটা করে গিয়ে কালীবাড়িতে। কারণ জায়গা কোথায়, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মন্দির তো আমাদের এত পাওয়া যায় না সর্বত্র। ফলে কালী দেবী, কালী বা মা যাকে বলা হয় মা হিসেবে, তিনি বাঙালির সুখে দুঃখের ঈশ্বর। তো সেইখান থেকে আমার বক্তব্যটা হচ্ছে সরাসরিভাবে যে এবারকার যে কালী পুজো, ধরুন 2025 তো আমাদের মিশ্রিত। আপনি নিজে জলপাইগুড়ির মানুষ, তছনছ হয়ে গেছে জলপাইগুড়ি প্রচন্ড। হ্যাঁ, এবং আপনার যেমন জল এবং পাথরের টুকরো নেমেছে সিকিম থেকে, ভুটান থেকে, তছনছ হয়ে যাওয়ার অবস্থা। মুখ্যমন্ত্রী সেখানে দিনের পর দিন পড়ে রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও রয়েছেন। তো এই যে একটা ঘটনা, সেটা এয়ার ইন্ডিয়া বিস্ফোরণ বলুন, ভারত পাকিস্তানের যুদ্ধ বলুন, মানে ধারাবাহিকভাবে চলছে। এটা কি এইভাবেই চলবে? আমাদের কি ধ্বংসের মুখী দেখতে হবে? দেখুন, আপনি একেবারে সঠিক কথা বলেছেন। এই বছরটা তো মঙ্গলের বছর, 2025। মঙ্গল তো মঙ্গল হওয়া উচিত। হ্যাঁ, মঙ্গলদায়ী ফল না হয়ে অমঙ্গলদায়ী ফলটা কেন হচ্ছে? এবং আমি একটা কথা আগের দিনই প্রোগ্রামে বলে গেছি যে সামনেই শনি মার্গী হচ্ছে। এই যে শনি মার্গী হচ্ছে, এই শনি কিন্তু নভেম্বর মাসের
এন্ড থেকে শনি কিন্তু মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছে, সেই জন্য 3টে রাশির ক্ষেত্রে ভালো হবে। এই আগের দিন প্রোগ্রামে করে গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে বর্তমান সময়ের যে কালখণ্ডটা চলছে, বর্তমান সময়ের যে সময়টা চলছে, এই সময়ের স্থিতাবস্থাটা আসছে, এমন নয় যে বছরটা ওভারঅল কিন্তু খারাপ। এই বছরে প্রচুর দুর্ঘটনা হয়েছে, প্রচুর কিছু, এবং লাফিয়ে লাফিয়ে সোনা রূপার দাম যেভাবে বাড়ছে, প্রতিনিয়ত যেভাবে আজকের সাথে কালকের মিলছে না, এইরকম যে হিসাবটা যে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, এবং বিশ্বব্যাপী যে একটা সংকট, বিশ্বব্যাপী কোথায় কোথায় আপনি বাদ দেবেন? সে শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, সমস্ত জায়গায় কিন্তু কোনো না কোনো বাইরের দেশের সাথে আমাদের দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, নানা রকম কিছু কিন্তু চলছে, নানা বহির্জাগতিক নানা রকম সমস্যা কিন্তু চলছে। কিন্তু একটা কথা আমি বলবো, সামনে এই যে দীপান্বিতা অমাবস্যা আসছে, আপনি যে প্রশ্নটার সূত্র ধরে আমি বলি, এই সময়ে এই যে দুর্গাপূজা গেল 4টে দিন, তারপরে লক্ষ্মী পুজো চলে গেল, এবং এই যে কালী পুজোর সময়টা, কালী পুজোটা মা কালীকে আমরা ঘরে ঘরে, আমরা পাড়ায় পাড়ায় সব জায়গায় মন্দির দেখি। মন্দির তো আমরা দেখি, কিন্তু মায়ের উপাসনা, মাকে কি করে সন্তুষ্ট করা যায়, কি করে জাগ্রত করা যায়, এবং তিনি কাকে জাগ্রত, যিনি কালকে হরণ করে তিনিই তো মা কালী, যার পদতলে মা ভোলা মহেশ্বর। এবং কালিকা পুরাণ মত অনুসারে যে কালীর যারা সাধনা করে তারা চতুর্বর্গ ফল প্রাপ্তি ঘটে। কি চতুর্বর্গ ফল প্রাপ্তিটা হচ্ছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই যে 4টি ফল কিন্তু মানুষ আশা করে, প্রত্যেকটা মানুষের জীবনে এই 4টি ফল বেসিক্যালি আশা করে থাকে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই যে 4টে ফলের যে অধিক দেবী, সে হচ্ছে মা কালী বা মা তারা, যাই বলুন না কেন। এই যে এই বিশেষ দিন দীপান্বিতা অমাবস্যা বা ভূত চতুর্দশী, এই যে এই সময়টা যে চলবে, এই সময়টা কিন্তু খুব ভালো। এই সময় মা কিন্তু যথেষ্ট প্রসন্ন, যথেষ্ট প্রসন্ন থাকেন। এবং কেউ যদি সেই প্রসন্ন চিত্তে, মা যখন প্রসন্ন চিত্তে থাকছে, সেই সময় যদি মানুষ তার মায়ের আরাধনা করছে এবং সঠিক পদ্ধতি মেনে করে, এবং তাহলে কিন্তু বিশেষ কিন্তু ফল লাভ হয়, এটা কিন্তু বলছি। এবার পদ্ধতিটা কি? পদ্ধতি বলতে ধরুন কোন একটি রাশির মানুষ গেল, আপনি গত সপ্তাহে রোববার, আজ এক রোববার, গত রোববারে আপনি আমার সঙ্গে অনুষ্ঠানে বলেছিলেন যে 3টে রাশির অবস্থান ভালো, শনির গোচর ইত্যাদি ব্যাপার। তার মানে 9টা রাশির অবস্থান খারাপ? হ্যাঁ, মোটামুটি তো একটু ডিস্টার্ব তো আছেই। দেখুন, একটা কথা আমি বলি, মন্দের ভালো, মানে আমি একেবারে মন্দ যে সেটা বলছি না, কারণ মন্দের ভালো এই কারণে অনেকটাই মন্দ পরিস্থিতি ছিল, কিন্তু বর্তমান যে ওইটা একটু রিপিট যদি করেন তাদের ভালোটা। বৃষ রাশি, মিথুন রাশি, ধনু রাশি এবং মকর রাশি, এই 4টে রাশির ক্ষেত্রে ভালো। বিশেষ করে বৃষ রাশি, মিথুন রাশি এবং মকর রাশি, এই কটা 3টে রাশির বিশেষ ভালো। কুম্ভ রাশির 80% শুভ ফল পাবে। কিন্তু তৎপরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো দর্শক বন্ধুদের, যে এই যে বর্তমান সময়ে যে শনি গোচর পরিবর্তন, মানে গোচরের শনি মীন রাশিতে আছেন, এই যে শনি মার্গী হচ্ছেন, এবং এই যে অমাবস্যার সময়, দীপান্বিতা অমাবস্যা, যাদের সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীতে কি হয়, আমি সাড়ে সাথীতে নিয়ে বহুবার বলেছি, চাকরিচ্যুত হওয়া, সাড়ে সাথীর সময় নানা রকম ভাবে বড় ধরনের রোগ বিয়োগ হওয়া, এই ঘটনাগুলো কিন্তু দেখা যায়। তো এই সময়টা যদি দীপান্বিতা অমাবস্যা বা ভূত চতুর্দশীতে মায়ের পুজো করা যায় এবং বিশেষ উপাচার শাস্ত্রীয় বিধি অনুযায়ী, তবে কিন্তু সুফল মেলে। এই সুফলটা কিরকম হবে? সুফলটা হচ্ছে আপনার জীবনে যে আগত যে সমস্যাগুলো, সেই সমস্যার ক্ষেত্রে কিন্তু সুরাহা পাওয়া যায়। এটা কিন্তু আমি বলতে পারি। তো সুরাহার জায়গাটায় আপনি যেমন বললেন, আমার কথাটা হচ্ছে যে যাদের পক্ষান্তরে খারাপ, ধরা যাক সিংহ আছে, কন্যা আছে, তো খারাপ তো চলছেই। এবার ধরুন কারো সাড়ে সাতির মধ্যে পড়ে গেছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমার অনেক বছর থেকে খারাপ চলছে, 10 বছর, কেউ বলছে 4 বছর, কেউ বলছে 5 বছর, অনেক বছর থেকে খারাপ চলছে, কোনো কিছুই আর ভালো হচ্ছে না। খালি খারাপই কি আমার জীবনে লেখা আছে শাস্ত্রী, যে আপনি বললেন, এবং প্রচুর চক আমি পাই। যে আমার জীবনে কি সারা জীবনই খারাপ আছে? কিছু কিছু হরোস্কোপের মধ্যে কিছু কিছু দোষ থাকে, এই দোষ বা যোগ, যেটা হচ্ছে, আমি দোষের কথাই বলছি, এই যে যোগগুলো যে কুষ্টির মধ্যে আমাদের হরোস্কোপের মধ্যে তৈরি হয়, এই দোষগুলো কি কি তৈরি হয়? যেমন একটা হরোস্কোপের মধ্যে গুরু চণ্ডালিকা দোষ আছে, সাড়ে সাথী চলছে, কেমদ্রম দোষ আছে, চন্দ্রমঙ্গলা যোগ আছে। এই সমস্ত যোগগুলো যদি কুণ্ডলিতে, শনি রাহু শ্রাপির দোষ রয়েছে, এই যে যোগগুলো যদি কুণ্ডলিতে থাকে এবং সেই দশা যদি চলে, এবং দেখা যায় দশা চলছে, নবাংশ খারাপ, ডিগ্রির দিক থেকে সে নিচস্থ ডিগ্রির মধ্যে বসে আছে,
তখনই কিন্তু মানুষের জীবনে দুর্ভোগ কিন্তু কাটতে চায় না। এক একটা অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে 18 বছর, 19 বছর, 20 বছর প্রচন্ড ভালো চলছে, তাদের কোনো কিন্তু পতন নেই, এরকম কিন্তু প্রচুর লোকে দেখা যায়। সে আমায় বলে আমারই কি খারাপ হয়, একটা লোককে দেখছি সারা জীবন সে ভালো আছে, কি করে সম্ভব? এই প্রশ্নটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, আমি বলছি আজকে তাদের উত্তরটা আমি দিচ্ছি। অনেকে জিজ্ঞেস করেছে যে আমি দেখেছি আমার চোখে দেখা যে এরকম মানে সারাটা জীবন মোটামুটি সে ভালো মতো বলে কাটিয়ে যাচ্ছে। তার হরোস্কোপটা দেখতে হবে, হরোস্কোপের মধ্যে দেখা গেল লগ্ন চার্টে সে নিচস্থ একটা গ্রহের দশাও পড়েছিল, হয়তো সমস্যা হয়েছিল, কিন্তু সেখান থেকে ওভারকাম করেছে। তার কুণ্ডলিতে সেই বলাবল আছে এবং যেই গ্রহটা খারাপ রয়েছিল তার প্রতিকার প্রতিবিধান তিনি সঠিক সময় করেছেন এবং তার ফলস্বরূপ সে কিন্তু জীবনে ভালো রাস্তা কিন্তু পেয়েছে এবং তার কিন্তু জীবনে পতন হয়নি। এই জন্য আমি বলি যে খারাপ সময়ের আসার আগেই কিন্তু আমাদের এই এইরকম একটা মানে সে বুঝবে কি করে যে আমার খারাপ সময় আসছে? ওই সেই জন্যই তো বলা যে অভিজ্ঞ জ্যোতিষীর সাথে সবসময় যোগাযোগ রাখা, যোগাযোগটা রাখতে হবে। আমার ভালো চলছে আমি যোগাযোগ রাখবো না, এটা ঠিক নয়। যখন আমার ভালোও চলবে তখনও আমি জ্যোতিষীর পরামর্শ নেব। আমরা বলি না যে শরীর ভালো আছে তাও ডাক্তারি পরামর্শটা নিতে, ডাক্তার আমার শরীরটা চেক আপ করিয়ে নি, শরীরে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। সেই রকমই জ্যোতিষ শাস্ত্রের ক্ষেত্রেও সেম ব্যাপার যে আমার সন্তানটি এবছর ফার্স্ট হচ্ছে, সামনের বছরও কি ফার্স্ট হবে, কথা বলিনি, হ্যাঁ, বা সামনে কি রেজাল্ট এরকম হবে না ডিটোরিয়েট করবে, এই বিষয়টা জানার জন্য কিন্তু অভিজ্ঞ প্রকৃত জ্যোতিষীর কাছে কিন্তু আসা প্রয়োজন। এবং মানে রেমেডি করে নিলাম, যোগাযোগ রাখলাম না, সেটাও কিন্তু নয়। রেমেডি করে নেওয়ার পরেও জ্যোতিষীর সাথে যোগাযোগ রাখা, তার কথা অনুযায়ী চলা এবং সে যখন রিপোর্টিং এ ডাকবে সেই সময় অ্যাটেন্ড করা, এগুলো কিন্তু আমি সব মেনটেন করি। আমি কিন্তু আমার ডায়েরিতে সব লেখা থাকে, আমি কিন্তু তাদের নিজেই ফোন করি যে এই সময় আপনার এই চলছে বা এই সময়। আপনি কি তাদেরকে কল ব্যাক করেন? হ্যাঁ, আমি নিজে কল ব্যাক করি। এটা শোনা যায় না, এটা অনেকেই আমার সাথে যারা যুক্ত আছেন প্রত্যেকেই জানে। হ্যাঁ, এটা বলার নতুনত্বের কিছু নেই। হ্যাঁ, প্রত্যেকেই জানে। আমি কিন্তু প্রত্যেকের আমার লিস্ট সিরিয়াল লেখা থাকে, আমি তাদের কল ব্যাক করি, তাদের কি অবস্থায় আছে, কি সমস্যা হচ্ছে বা কেমন আছে সব কিন্তু রিপোর্ট নিতে থাকি। আমি সারা বছর রিপোর্ট নিতে থাকি এবং তারাও আমায় জানায় যে মানে কারণ কি, আমি একটা জিনিস দেখেছি, তার পাশে যদি আমি না থাকতে পারি তবে তো সে ভালো ফল করতে পারে না। হ্যাঁ, একটা ক্রিকেট খেলায় বা যে একটা কোচ, হ্যাঁ, ফুটবলের কোচ যারা থাকে, কোচ কিন্তু তাদের গাইড করে, কোচ কিন্তু নিজে কিন্তু খেলে না। আমার কাজ হচ্ছে তাকে দেখা যে সঠিক পথে সে চলছে কিনা, যার সামনে কোনো গর্ত আছে সে সেখানে পড়বে কিনা, বা সেখান থেকে আমি রাস্তা বাতলে দেবো যে এখান থেকে ঘুরিয়ে সে যাতে সঠিক রাস্তাটায় চলতে পারে। এটাই হচ্ছে আমার কাজ। আমি একটা টিচার কখনো কিন্তু পরীক্ষা দিতে যায় না। নিশ্চয়ই টিচার কিন্তু তাকে কিন্তু জীবনের কি করলে তার অঙ্কটা সঠিক হবে, কে কি পদ্ধতিতে পড়াশোনা করলে তার ভালো রেজাল্ট হবে, টিচার সেটা গাইড করে। সেটা একজন প্রকৃত জ্যোতিষীরও তাই কাজ, যে জ্যোতিষশাস্ত্রে শুধু মানে কারি স্টোন পরিয়ে দিলে কাজ হবে না, কিন্তু এটা কিন্তু অনেকেই বলে না। তাকে সাথে থেকে তাকে কিভাবে এগোলে কখন কোন পরিস্থিতিতে সেখান থেকে সে ভালো রেজাল্ট করবে, তার জীবনে সে সফলতা অর্জন করবে। এবং সফলতা ব্যর্থতা জীবনে তো দুটোই আছে। একটা হিরো, হ্যাঁ, সারা জীবন যে সব বইতে হিরো মানে সুপারহিট হয় সেটা তো নয় কোনোদিন। হ্যাঁ, কখনো কখনো কিন্তু সে আবার ডাউনফল করে, কিন্তু হিরোই থাকে। জীবনের হিরো আপনি, সেখানে আপনাকে খালি দেখতে হবে যে আপনার যে পথটা রয়েছে সেই পথটা যাতে স্মুথ হয়, যাতে কোনো সমস্যা যাতে আপনার জীবনে একেবারে আপনাকে তলানিতে না ঠেকাতে পারে। আপনার জীবনে যদি উন্নতি, প্রগতি এবং ভালো বিষয়টা সেটা যদি ঘটতেই থাকে, সেটাই কিন্তু দেখা একজন প্রকৃত জ্যোতিষীর কাজ। আমি একটুখানি বলে দিই যে আমরা শ্রী রাজদীপ শাস্ত্রীকে কোথায় কোথায় পাবো। এখানে অবশ্য বেশিরভাগটাই রয়েছে উত্তর বাংলার, তো উত্তর বাংলা থেকে তো দেখছেন আপনারা। আগামী 10 তারিখ কালিয়াগঞ্জ, 12 তারিখ কোচবিহার, 13 তারিখ ফালাকাটা, 14 তারিখ জলপাইগুড়ি, 15 তারিখ শিলিগুড়ি, 18 তারিখ দিল্লি চিত্তরঞ্জন পার্ক, যেটা আমি বলেছিলাম। এবং তারপরে যেহেতু শ্যামাপূজা, দীপান্বিতা শ্যামাপূজা রয়েছে, তিনি নিজে পুজোতে ব্যস্ত থাকবেন। এরপরে আসছি আমি 28 তারিখ দুর্গাপুর, 29 তারিখ আসানসোল এবং 27 তারিখ হচ্ছে বর্ধমান। 27 তারিখ বর্ধমান, 28 তারিখ হচ্ছে দুর্গাপুর এবং 29 তারিখ আসানসোল।
1 নভেম্বর দমদম, 2 নভেম্বর বাঘাযতীন। এইটা আপাতত স্থির রয়েছে, স্থির যেটা থাকে সেটা তো হয়। আচ্ছা, এবারে যে প্রশ্নটা আমার করতে ইচ্ছা করছে, যে ধরুন আপনি দেখলেন ভাগ্য, তার পরিবারের শুদ্ধ লোক এলো, সবার ভাগ্য আপনি দেখে মোটামুটি অ্যাসেস করে দেখলেন যে তো খারাপ থাকা উচিত না। আপনি তো একটা অঙ্ক কষে এগোচ্ছেন, 2 আর 2 4ই হবে, 2 আর 2 6 হবে না। তাহলে সমস্যাটা কোথায়? চিন্তা করতে বসলেন রাজদীপ বাবু, চিন্তা করতে করতে দেখলেন যে তাহলে কি হতে পারে। এদের প্রত্যেকের ভাগ্য ঠিকঠাক আছে, প্রত্যেকে সাড়ে মানে এদের মধ্যে কেউ সাড়ে কাটিয়ে উঠেছে, কারণ মাঙ্গলিকটা কেটে উঠেছে, তাহলে তো এদের ভালো থাকা উচিত, তাহলে এদের কেন সংসারে সুখ আসছে? তখন কি বাস্তুর ব্যাপারটা আসে? এইটা সঠিক কথা বলেছেন, বাস্তুর একটা ব্যাপার আছে। কারণ যেই বাস্তুতে মানুষ থাকেন সেই বাস্তুটার অনেক সময় এফেক্ট হয়, কিন্তু সেই বাস্তুটা যদি সঠিক বাস্তু হয়ে থাকে, অনেকে দেখা যায় যে মানে বাড়ির ক্ষেত্রে সব দিক ঠিক আছে, ছোট্ট একটা ভুল হয়ে আছে, ওইটুকু ভুলের জন্য তার মোটামুটি অনেক দিক থেকেই সমস্যা সংকুলতা আসছে। ঠিক আছে, দেখা গেলো উত্তর পূর্ব কোনটা ডিস্টার্ব রয়েছে, ঠিক আছে, পূর্ব দিকটা ডিস্টার্ব রয়েছে, সেক্ষেত্রে কি আর বাকি কোনগুলো সবকিছু মোটামুটি ঠিক আছে, তখন দেখা যায় যে ওইটুকু বাস্তুর জন্য সমস্যা আসে। কিন্তু বাস্তুটার সামান্য পরিমাণের সেই জায়গাটা যদি দেখিয়ে নেওয়া যায় তবে কিন্তু খুব ভালো রেজাল্ট করে। এবং প্রচুর ভুরি উদাহরণ আছে, হরোস্কোপও ঠিক আছে, বাস্তুও ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তার গেন, তার জীবনে কিন্তু প্রচুর উন্নতি, হ্যাঁ, তাকে কিন্তু কেউ আটকাতে পারে না। আমি একটা উদাহরণ দিই, এই যে সম্প্রতি গত সপ্তাহে যে আপনাদের উত্তরবঙ্গে এই যে জলোচ্ছ্বাস হলো, একেবারে ভেঙে চুরে চৌচির, আপনার নিজের এলাকাটা যদিও খুব উঁচু, আপনি খুব সফিস্টিকেটেড এলাকায় থাকেন, আপনার ওখানে হাইকোর্টের যেটা পার্টটা আমি দেখে এসেছি, দারুণ সুন্দর, মানে ডুয়ার্সের রাস্তা দিয়ে যেতে গেলে ওটা নজরে পড়বে, ওখানেই আপনার বাড়ি, একবার প্রপার টাউনশিপ। ধরুন যেখানে যেখানে হয়নি, হ্যাঁ, মাটিগাড়া ফাটিগাড়া ইত্যাদি যেসব জায়গায় জলোচ্ছ্বাস হয়েছে, এটা তো নানান রকম রাশির লোক রয়েছে, সুতরাং পার্টিকুলার সিংহ রাশি এফেক্টেড হয়েছে বা এটা তো বলা যায় না। তার মানে এটা হচ্ছে গিয়ে বাস্তুটা সেই সময়টা ঠিক ছিল না। বাস্তুর থেকে বড় কথা এটা হচ্ছে ব্যাপারটা, আমি বলি এই যে মানুষ যে প্রকৃতির উপরে কিছুটা হচ্ছে, বলে না যে কিছুটা হচ্ছে, এখানে কিন্তু ব্যাপার হচ্ছে প্রকৃতিরও নির্ভরশীল, প্রকৃতির ওপরে কিন্তু কারো হাত নেই, এটা কিন্তু একটা ব্যাপার। মানুষ আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল। দেখা গেলো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, সেই সময় অনেক লোক মারা গেল, তখন তো কিন্তু তার প্রত্যেকেরই যে খারাপ ছিল, হ্যাঁ, প্রত্যেকেরই যে মানে সেই সময় মানে কোনো ফাড়া ছিল সেটা কিন্তু না। সেটা কি হয়, কোনো একটা টাইমে রাহুকাল চলে, এগুলো কালবেলা চলে, বারবেলা চলে, এই যে সময়গুলো চলে আমাদের, দেখবেন দুর্গাপূজার সময় দুর্গাপূজা পর্যন্ত স্থগিত করা হয় কালবেলা বলে করে গেলে, এটা কি আপনি জানেন? এই যে কালবেলার সময়টা, কালবেলা বা বারবেলা বা রাহুকাল যদি কখনো চলে, হ্যাঁ, অশুভ স্টার্ট চলে, সেই সময় পুজো অবধি বন্ধ করে দেওয়া হয়, বিবাহ অবধি বন্ধ করে দেওয়া হয়। এটা যারা জানেন তারা খুব ভালো মতোই পরিষ্কার জানেন। এই যে রাহুকাল যখনই চলবে সেই সময়টা কিন্তু বড় বড় সমস্যা আসে, ঠিক আছে, বড় বড় সমস্যা। এমনিতে তো মঙ্গলের বছর, তারপরে আবার যদি রাহুকাল, বিশেষ করে এবছর জলোচ্ছ্বাসটা কেন, এই বছরটা জলোচ্ছ্বাসের কারণই হচ্ছে, এই বছরটা দেখুন, এবছর একটা চন্দ্রগ্রহণ হয়েছে, চন্দ্রের আকর্ষণের যে জোয়ার ফলটা, এবং মানে এই যে রাজনৈতিক অশান্তি, একটা নানা রকম সমস্যাগুলো দাঁড়াচ্ছে, এই সময়টা কেন হচ্ছে? এই সময় হচ্ছে চন্দ্রের আকর্ষণের জোয়ার ভাটা, এই যে জলের, কিন্তু আমি একটা কথা প্রেডিকশন করে যাচ্ছি, সামনে কিন্তু স্থিতাবস্থা আসছে, এটা একটা, হ্যাঁ আসবে, এটা হচ্ছে নভেম্বরের পর থেকে আস্তে আস্তে একটু স্থিতাবস্থা আসবে। কিন্তু আমি বেশ কিছু রাশি, যেগুলো আমি সতর্কতা দিয়েছি, সেই সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে, কিন্তু বাকি ওভারঅল বিশ্ব পরিস্থিতিতে কিছুটা হলেও শান্তির পরিস্থিতি কিন্তু আসবে, সেটা কিন্তু নভেম্বরের পর থেকে ধীরে ধীরে আসা শুরু করবে। আমাদের একটা ব্যাপার তো ঠিক, যে শেয়ার মার্কেটে ধস নেমে গেছে, হ্যাঁ, আমি এটাও বলে গেছি, সোনার দাম বেড়েছে, আপনার যেটা আমি তো রোববার দিনও আপনি আলোচনা করলেন, মানে গত রোববার আর কি। তো এগুলো কি খানিকটা প্রবল? আমি কেন বলছি, ধরুন শেয়ার মার্কেট ডাউন হলে সোনার দাম বাড়বে, হ্যাঁ, সোনার দাম কমবে মানে শেয়ার মার্কেট বাড়বে, মানে রিভার্স ইয়েটা। কিন্তু জিএসটি ফিএসটি কমানোতে জিনিসপত্রের দাম কমেছে, যেহেতু বিদেশের সঙ্গে কানেক্টিভিটিটা বন্ধ হয়ে রয়েছে আমেরিকার সঙ্গে, সেহেতু আমাদের অর্থনীতির উপরে একটা বিরাট থাপ্পড় পড়েছে।
তো সেখান থেকে বেরিয়ে না আসতে পারলে আম জনতা বলুন, ব্যবসায়িক বলুন, প্রত্যেকে তো এফেক্টেড হবে। এফেক্টেড তাদের কখন হচ্ছে সময় আসতে হচ্ছে পারে? হচ্ছে হচ্ছে তো এটা সেটাই। এটা এই যে আমি বললাম বিশ্বব্যাপী যে একটা অশান্তি, মঙ্গল তো ইগোর কারক গ্রহ। এই যে এক একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক নেতা ইগো ক্লাস, শুধু ইগো ক্লাস নেতাদের মধ্যে নয়, নেতাদের মধ্যে তো স্বাভাবিক ব্যাপার, একটা দেশের সাথে আরেকটা দেশের মধ্যে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা, হ্যাঁ, এই যে সমস্যাগুলো যে তৈরি হচ্ছে, এই সমস্যাটা কিন্তু এই বর্তমান যে ভারতবর্ষ তো মকর রাশির দেশ, হ্যাঁ, ভারতবর্ষের মকর রাশির দেশ সাপেক্ষে কিন্তু হচ্ছিল, এবং মকর রাশির দেশের ন্যাচারাল জোডিয়াক সাইনে সামনে কিন্তু সুসময় আগত। সেক্ষেত্রে কিন্তু মকর রাশির সাপেক্ষে কিছুটা হলেও ভারতের সাথে অন্যান্য দেশের সম্পর্ক কিছুটা হলে মধুর হবে। আমি পুরোপুরি মধুর হবে বলছি না, কিছুটা হবে, এবং সেক্ষেত্রে মানুষ কিন্তু সুবিধা পাবে। মানুষের জীবনে কিন্তু এমনিতেই অনেক দুঃখ দুর্ভোগ কিন্তু চলছে, বন্যা, হ্যাঁ, নানা রকম প্রাকৃতিক বিপর্যয় সবই চলছে, সেক্ষেত্রে কিন্তু স্থিতাবস্থা আসছে। তবে যদি আমি একটা কথাই বলি, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ, প্রত্যেকটা হরোস্কোপকে দেখা উচিত, এবং তার কি সমস্যা, নিজের ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রেও এই জায়গাটা কিন্তু বোঝা উচিত, তাহলেই কিন্তু সে ভালো রেজাল্ট পাবে। না ধরুন একটা মানুষ, সেই মানুষটা এফেক্টেড হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হোক বা যাই হোক, আবার আরেকটা জায়গায় দেখা যাচ্ছে যে ওই প্রাকৃতিক দুর্যোগটা যখন হয়েছে তখন দক্ষিণবঙ্গে যখন শুকনো ওয়েদার ছিল, কেউ দারুণ লাখপতি হয়েছে, অথচ দুজনের রাশি, লগ্ন, জন্ম তারিখ ফারিক সব সেম। হ্যাঁ, সেই জায়গা দেখতে হবে যে দুজনে, এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, সবকিছু একই রকম, কিন্তু তার তো মানে দেখা যাবে যে তার বার্থ প্লেস আলাদা, টাইমিং আলাদা, একই টাইমিং তো হয় না। বিশ্বের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। তারপরে আমাদের যে ল্যাটিটিউড লগ্নিটিউড, মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ, এই যে আমরা যে ছকটা, আমার মনে হয় যে রাজদীপ বাবু, যে অনেক সময় আমাদের ফোন ইন প্রোগ্রামে দেখা যায় যে অনেকেই যে টাইমিংটা বলে না, হ্যাঁ, যে 17টা বলে যে 5টা 28, হয়তো 5টা 27, হ্যাঁ, হতে পারে। এই জন্য তখন আমরা কি করি, তখন আমরা তার মুহূর্ত গণনাটা করি। আমি কিন্তু মুহূর্ত গণনা করি, এবং সামনে এলে আমি কিন্তু সবসময় তার হাতের ছবি, বেটার হয়, হ্যাঁ, হাতের ছবি এবং ফেস রিডিং আমি কিন্তু সবসময় করি। অনেকে আমায় বলে আমার ছবিটা কেন পাঠাও, আমি যখন আমি পার্সোনালি আরো ডিটেলস, এখানে তো আমি সামান্য একটা ধারণা দিয়ে দিচ্ছি। যখন চেম্বারে মানুষ আমার কাছে আসে, তখন কিন্তু আমি পুরোটাই তার বিচার বিবেচনা করে তাকে কিন্তু বলে দিই যে তার এই সময়টা চলছে এবং তার সময় কতটা রেকটিফাইড করা যায়। অনেক সময় ডেট অফ বার্থ ভুল থাকে, বাট বিশেষ করে টাইম ভুল থাকে, আমি টাইমটা কিন্তু কারেকশন করে দিই। এটারও কিন্তু পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমি শিখেছি বহু বছর থেকে, সেই রকম স্টাডি করে করে দেখে কোন রাশি কিরকম রয়েছে। হ্যাঁ, তারপরে এই যে একটা কথা বলছি, এই যে আমাদের থাম্বনেইল, বুড়ো আঙুল, যেটা প্রত্যেকের থাম্ব ইমপ্রেশন কিন্তু আলাদা আলাদা হয়, কোনো মানুষের কিন্তু এখন এটা, হ্যাঁ, এটা এই যে ইমপ্রেশনটা, এটা দেখেও কিন্তু আমাদের বলা যায় যে তার কিরকম আছে। অনেক সময় আমি কিন্তু এটাও স্টাডি করে দেখেছি, এবং এটার থেকেও আমি কিন্তু এখানে চন্দ্রমা আছে, হ্যাঁ, এগুলো আপনারা শুনবেন না, এটা খুব জ্ঞানের কথা বলছি, কারণ এগুলো এই যে চন্দ্রমা নিয়ে অনেকে বলবে না, কারণ জানেই না বিষয়টা কিরকম। এই যে ইমপ্রেশন, এই যে হাতের যে থামের যে পজিশন, হ্যাঁ, এবং হাতের মধ্যে যে গ্রহ অবস্থান রয়েছে, তার মধ্যে কোথায় কি ব্যাপার আছে যার জন্য তার জীবনে সমস্যা সংকট আসছে, বা সেক্ষেত্রে ভালো হবে, সেটাও কিন্তু বলা যায়। সেক্ষেত্রে কাজে আমি আরেকবার বলে দিচ্ছি, অনুষ্ঠান প্রায় শেষ লগ্নে, যে আগামী 10 তারিখ কালিয়াগঞ্জ, 12 তারিখ কুচবিহার, 13 তারিখ ফালাকাটা, 14 তারিখ জলপাইগুড়ি, 15 তারিখ শিলিগুড়ি, 18 তারিখ দিল্লি, 27 তারিখ বর্ধমান, 28 তারিখ দুর্গাপুর, 29 তারিখ আসানসোল, এবং নভেম্বর মাসের 1 তারিখ হচ্ছে দমদম, এবং 2 তারিখ বাঘাযতীন। অনুষ্ঠান আজকে শেষ করতে হচ্ছে, কিন্তু প্রত্যেক রবিবার দেখুন হলিডে মুডে দ্য হিরো অফ নর্থ বেঙ্গল, উত্তর বাংলার হিরো, অ্যাস্ট্রোলজির হিরো রাজদীপ শাস্ত্রীর অনুষ্ঠান দেখতে ভুলবেন না, এবং তার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আপনি আমার নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।